অনেক মানুষই ঘুরতে ইউরোপে যেতে চান, অনেকেই বৈধভাবে অভিবাসী হতে চান। আমরা এই ভিসা সংক্রান্ত নানা বিষয় নিয়ে কথা বলবো ইমিগ্রেন্ট লয়ার ব্যারিস্টার মোহাম্মদ সৈয়দ বাকির সঙ্গে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। সাম্প্রতিক সময়ে বেশ কয়েক বছর ধরেই বাংলাদেশের পাসপোর্টে ভিসার রেশিও অনেক কম, মানে নানা দিক থেকেই আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে যে অনেক রিয়েল ট্যুরিস্ট যারা আসলে ঘুরতে যেতে চায় ইউরোপের বিভিন্ন দেশে, তারা ভিসা পাচ্ছে না অথবা ভিসার ইন্টারভিউর জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। এর পেছনে কারণ কি? আপনার অভিজ্ঞতা কি বলে? ধন্যবাদ আমাকে আপনার অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য এবং আপনাদের টেলিভিশনের সমস্ত দর্শক এবং যারা এখন দেখছেন বা পরবর্তী দেখবেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আসলে ইউরোপের স্পেশালি যদি আমি ইউনাইটেড কিংডমের ভিজিট ভিসার কথা বলি, ভিজিট ভিসার কিছু সার্টেন রুল আছে যেগুলোকে আপনাকে অবশ্যই মানতে হবে। অর্থাৎ ভিজিট ভিসার, যে কোনো দেশের ভিজিট ভিসার প্রাথমিক শর্ত হচ্ছে যিনি অ্যাপ্লিক্যান্ট তাকে প্রমাণ করতে হবে যে তিনি একজন জেনুইন ট্যুরিস্ট অর্থাৎ জেনুইন ভিজিটর। এটা কীভাবে প্রমাণ করতে পারে? উনি যে ওনাকে দেখতে চায়, সংশ্লিষ্ট কান্ট্রি দেখতে চায় যে উনি ওই দেশে ভিসা দিলে যেই পারপাসে উনি ঘুরতে যাচ্ছেন বা বেড়াতে যাচ্ছেন অথবা কোনো ট্রেনিংয়ে যাচ্ছেন অথবা কোনো কনফারেন্সে যাচ্ছেন অথবা কোনো পারিবারিক ভিজিটে যাচ্ছেন অথবা কোনো হিস্টোরিক্যাল প্লেস ভিজিট করতে যাচ্ছেন, শুধুমাত্র ট্যুরিজমের উদ্দেশ্যে যাচ্ছেন এবং উনি এই ট্যুরিজম শেষ করে দেশে ফেরত আসবেন। দ্বিতীয়ত হচ্ছে ওনার যে ভিজিটের সাথে ওনার যে আর্থসামাজিক অবস্থা, সোশ্যাল টাইস, ইকোনমিক টাইস, ফাইন্যান্সিয়াল স্ট্যান্ডিং, অর্থনৈতিক অবস্থা এটা সামঞ্জস্যপূর্ণ কিনা, এগুলো তারা কিন্তু যাচাই বাছাই করে থাকে। যদি এগুলো সামঞ্জস্যপূর্ণ না হয় তাহলে দেখা যায় যে অনেক সময় ভিসা রিফিউজালটা করে থাকে। আরেকটি বিষয় দর্শকদের জ্ঞাতার্থে বলতে চাই, সেটা হচ্ছে ধরেন ফর এক্সাম্পল যুক্তরাজ্য, এটা তো একটা ধরেন পপুলার ডেস্টিনেশন। শুধুমাত্র যে আমাদের বাংলাদেশ থেকেই মানুষরা অ্যাপ্লিকেশন করে বিষয়টা এমন না, সারা বিশ্ব থেকেই ধরেন নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, নাইজেরিয়া, উগান্ডা, তারাও কিন্তু একইভাবে ইংল্যান্ডে আসতে চায়, সিরিয়া যারা আছে এরা আসতে চায়, আপনার আলজেরিয়া থেকে আসতে চায়, আপনার অন্যান্য দেশ থেকেও মানুষ কিন্তু ইউকেতে আসতে চায়। সুতরাং কাগজপত্রগুলো যদি অত্যন্ত সুন্দরভাবে গুছিয়ে না দেওয়া যায় তাহলে ভিসা রিফিউজাল তারা করে থাকে। দেখা যাচ্ছে যে অনেকে এশিয়ার বিভিন্ন দেশে ঘোরাও আছে, আর্থিকভাবে সচ্ছল, তাদের একটা ভালো চাকরি করছে অথবা ব্যবসা করছে, সে রিয়েল ট্যুরিস্ট। তো এদের অনেকের ফাইলও তো রিজেক্ট হয়, কি কারণে? আচ্ছা, একটা তো আছে আপনার ধরেন অবৈধ ইমিগ্রেশন বা মিসইউজ এইসব কারণে সংশ্লিষ্ট যারা ভিসা প্রদানকারী কর্তৃপক্ষ আছে তারা একটু এখন আবেদনগুলো খুব সতর্কতার সাথে যাচাই বাছাই করে দেখে। এখন বাংলাদেশের যদি প্রেক্ষাপটে বলি, অনেকে মনে করেন যে আমার তো কোনো দেশ ঘোরা নাই, কোথাও আমি যাইনি, আমি কি ইউকের ভিসা পাবো কি না। এইটা মানে অনেকে মনে করে যে কয়েকটা দেশ ঘুরলে হয়তো ইউকের ভিসা পেতে সুবিধা হবে। এটা একটা ভ্রান্ত ধারণা। এটা আসলে হচ্ছে কি, প্রত্যেকজন অ্যাপ্লিক্যান্ট এক একজনের পারপাস অফ ভিজিট হচ্ছে ভিন্ন ভিন্ন। এখন ধরেন যদি কেউ ধরে যে না আমি শুধু টাওয়ার ব্রিজ দেখবো, লন্ডন ব্রিজ দেখবো, ব্রিটিশ পার্লামেন্ট দেখবো, স্কটল্যান্ডে ঘুরতে যাব, নিউ ক্যাসেল ঘুরতে যাব, তাহলে শুধু যদি পারপাস অফ ভিজিট অনলি ট্যুরিজম হয় সেই ক্ষেত্রে একটা কিন্তু ফ্যাক্টর। আপনি ইংল্যান্ডে 5 লাখ 6 লাখ টাকা খরচ করে যাবেন, অথচ আপনি কখনো আপনার পাশের দেশ নেপালে যান নাই, থাইল্যান্ডে যান নাই, ইন্ডিয়াতে যান নাই, মালয়েশিয়া যান নাই, তাহলে এইটাকে কিভাবে জাস্টিফিকেশন দিবেন যে আমি আমার এশিয়ার কান্ট্রি দেখি না, আমি শুধুমাত্র ইংল্যান্ডেই আমি বেড়াইতে আসতে চাই? তখন এটা কিন্তু একটা নেগেটিভ ফ্যাক্টর থাকে। এগেইন যদি তার কাগজপত্র ঠিক থাকে, ফাইন্যান্সিয়াল সলভেন্সি ঠিক থাকে, সেক্ষেত্রে তার ভিসা পাওয়ার সম্ভাবনা আছে। আরেকটি বিষয় ধরেন যদি কেউ শিক্ষক, তার একজন শিক্ষক, কলেজ শিক্ষক, উনি আগে কখনো কোনো দেশ ভ্রমণ করেন নাই, কিন্তু উনি এখন একটা কনফারেন্সে যেতে যাচ্ছেন এবং কনফারেন্সে যদি তার প্রতিষ্ঠান তাকে ফান্ডিং করে, খরচ দেয়, স্পন্সর করে, সেক্ষেত্রে কিন্তু তার ভিসা পাওয়াটা সহজ হয়। আরেকটি কথা বললেন যেটা ব্যবসায়ীদের ক্ষেত্রে, আমার প্রফেশনাল লাইফে আমি অনেক বড় বড় ব্যবসায়ীদের কাগজপত্র দেখার সুযোগ হয়েছে, রিফিউজাল দেখার সুযোগ হয়েছে। তো আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, বাংলাদেশের
স্পেশালি বাংলাদেশের ক্ষেত্রে এবং ব্রিটিশদের ক্ষেত্রে বা ব্রিটিশ সিস্টেমের সাথে যেটা ডিফারেন্ট, অর্থাৎ যখন একজন ভিসা অফিসার একটা কেস অ্যাসেস করে তখন উনি কিন্তু ব্রিটিশ আই দিয়ে দেখে, উনি যেভাবে দেখে উনি ওইভাবেই কিন্তু দেখে। যেমন অনেক সময় আমরা রিফিউজালে পাই যে ধরেন বাড়ি ভাড়া, এটা ক্যাশ কেন হচ্ছে। ইংল্যান্ডের প্র্যাকটিস কি, ইংল্যান্ডে বাড়ি ভাড়া কিন্তু কেউ ক্যাশে দেয় না, সবাই ব্যাংক ট্রান্সফার করে দেয়। বাংলাদেশের রিয়ালিটিতে কি হয়, বাংলাদেশের রিয়ালিটিতে হয় কিন্তু 95%ই মানুষ কিন্তু ক্যাশ লেনদেন করে। তখন আমরা প্রায় আর্গুমেন্ট করি কোর্টে যে নট টু সি দ্য বাংলাদেশ ইন দ্য আই অফ ব্রিটিশ সোসাইটি। তো বাংলাদেশের ব্যবসায়ীদের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে বিজনেস এবং পার্সোনাল অ্যাকাউন্টকে তারা মিক্সড করে ফেলেন। অর্থাৎ ধরেন একজন মানুষের একটা ব্যবসা রয়েছে, ফর এক্সাম্পল একজনের গাড়ির ব্যবসা আছে, তখন গাড়ির বিক্রির টাকা কেনার টাকা ওনার বিজনেসের অ্যাকাউন্টে ঢুকতেছে, তো মাস শেষে হয়তো তার 10 লক্ষ টাকা লাভ হচ্ছে। এখন এই 10 লক্ষ টাকা থেকে উনি আসলে মাসে কত বেতন নিচ্ছেন অথবা বছর শেষে উনি আসলে কত টাকা লাভ নিচ্ছেন, এইটা উনি বিজনেস অ্যাকাউন্ট থেকে কি করা উচিত, তার পার্সোনাল অ্যাকাউন্টে ট্রান্সফার করা উচিত। তাহলে উনি যদি যখন বলে যে ভিসা ফর্মে তো একটা প্রশ্ন আসে যে আপনার বাৎসরিক আয় কত, যদি কেউ চাকরি করে তার জন্য সুবিধা, কারণ সে উনি প্রতি মাসে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের কি বেতন তার অ্যাকাউন্টে ঢুকতেছে, উনি প্রমাণ করতে পারতেছে যে এইটাই হচ্ছে আমার স্যালারি এবং এই আমার পে স্লিপ, এই হচ্ছে আমার জব এমপ্লয়মেন্ট লেটার। কিন্তু ব্যবসায়ীদের ক্ষেত্রে কি, ব্যবসায়ীদের ক্ষেত্রে দেখা যাচ্ছে ওনারা এটা মেনটেন করেন না, ওনারা বিজনেস অ্যাকাউন্ট দিয়ে দেন, আবার পার্সোনাল অ্যাকাউন্টে দিয়ে দেন, পার্সোনাল অ্যাকাউন্টেও বিজনেসের টাকা নেয়। মানে পার্সোনাল অ্যাকাউন্ট আর বিজনেস অ্যাকাউন্ট যে দুইটা যে ডেফিনেশন, এইটা অনেকে মেনটেন করেন না। সুতরাং যখন অন পেপার যায় তখন দেখা গেছে যে আর মিল হয় না, দেখা গেছে তার পার্সোনাল অ্যাকাউন্টের লেনদেন হয়েছে 1.5 কোটি টাকা, অথচ সে ঘোষণা দিয়েছে যে তার সারা বছরে আয় হচ্ছে 12 লক্ষ টাকা, অর্থাৎ মাসে 1 লক্ষ টাকা করে। তো এই জিনিসগুলো কিন্তু তারা তখন আর ক্রেডিবল হিসাবে দেখে না। আবার ধরেন অনেকে ধরেন যাবে যে পারপাস অফ খরচ হিসাবে হঠাৎ করেই 10 লাখ টাকা জমা দিয়েছে, দিয়ে একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট জমা দিয়েছে যে আমার তো অ্যাকাউন্টে 10 লাখ টাকা আছে, আমার ঘুরতে 5 লাখ টাকা খরচ হবে, তাহলে তো আমার টাকা আছেই ঘুরার। মানে কোশ্চেন তখন দাঁড়ায় যে হঠাৎ করে উনি 10 লাখ টাকা কোথায় পেলেন, এটা কি ওনার জমানো টাকা, সেভিংসের টাকা, না কোথা থেকে পেয়েছেন। অর্থাৎ উনি যখন ওনার ফাইন্যান্সিয়াল ব্যাঙ্ক স্টেটমেন্ট দেবেন, এইটা আমরা পরামর্শ দিয়ে থাকি যে এইটার প্রত্যেকটা ট্রানজ্যাকশনের এগেনিস্টে একটা সুনির্দিষ্ট ব্যাখ্যা প্রদান করা, এবং ওনার যেই ব্যবসায়িক টাইজ আছে, সামাজিক টাইজ আছে, পারিবারিক টাইজ আছে, এগুলোকে কাগজপত্র দিয়ে এস্টাবলিশ করা। আগে যদি কারো ভিসা রিফিউজাল থাকে, ধরেন ইউকেতে কেউ ভিসা রিফিউজড হয়েছে, এখন তার কি অন্য দেশে ভিসা পেতে কোনো সমস্যা হবে কিনা, ইউরোপের অন্য দেশে অথবা আমেরিকাতে, কানাডাতে? ধন্যবাদ। ইউকের যে ভিসা রিফিউজালটা আপনি বললেন সেটা হচ্ছে আগের যে কারণে ভিসা, অথবা ইউএসএ ভিসা রিফিউজাল হয়েছে, তার ইউকেতে ভিসা পেতে আবার সমস্যা হবে কিনা? এই ইউকের যে ভিসা রিফিউজালটা ওনাকে যে কারণে রিফিউজ করেছে, এই প্রবলেমগুলো উনি যদি অ্যাড্রেস করে আবার ফ্রেশ অ্যাপ্লিকেশন করেন তখন কিন্তু ভিসা পাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরেও যদি মনে হয় যে উনি সবটাই কাগজপত্র ঠিক মতো দিয়েছেন তারপরেও ওনাকে ভিসা দেওয়া হয় নাই, সেক্ষেত্রে আইনি চ্যালেঞ্জ করার সুযোগ আছে। আমরা যেটা হাইকোর্টে আমরা জুডিশিয়াল রিভিউর মাধ্যমে আমরা এটা চ্যালেঞ্জ করে থাকি হোম অফিসের ডিসিশনকে, এবং সেক্ষেত্রে অনেক অংশেই দেখা গেছে আমাদের 80-90% কেসেই আমাদের যারা অ্যাপ্লিক্যান্ট আছেন, আমাদের ক্লায়েন্ট, তাদের পক্ষে কোর্ট রায় দিয়ে থাকেন। অর্থাৎ কেউ যদি ন্যায় বিচার হোম অফিস দিয়ে সবসময় সঠিক ডিসিশন দেয় বিষয়টা এরকম না, তারা অনেক সময় ভুলভাল ডিসিশনও দেয় এবং তারা কোর্টে চ্যালেঞ্জের শিকার হয় এবং ব্যাপক তাদের এবং যিনি অ্যাপ্লিক্যান্ট তার আইনি খরচও কিন্তু হোম অফিস তখন দিতে বাধ্য থাকে। ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রেও? জি, ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রেও যদি হোম অফিসের জাজ যদি অ্যাপ্লিক্যান্টের পক্ষে রায় দেয়, তাহলে যিনি অ্যাপ্লিক্যান্ট ওনার যে যত আইনি খরচ আছে পুরোটাই হোম অফিস দিতে বাধ্য থাকে। এটা অ্যাপ্লিক্যান্ট যদি বাংলাদেশে থাকে তাহলে সেটা ফেস করবে কীভাবে? তার সহযোগী রয়েছে, আমরা যারা আইনজীবী রয়েছে আমাদের মাধ্যমে ওনারা করতে পারেন। আমরা ইংল্যান্ডের রেগুলেটেড ল ফার্ম থেকে প্র্যাকটিস করি,
আমাদের ইমেলের মাধ্যমে ওনারা যোগাযোগ করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারেন এবং আমাদেরকে যদি কনসালটেশন হয় আমাদের মাধ্যমে জুম মিটিংয়ে আমাদের সেটা তো আবার একটা মানে ব্যয় সাপেক্ষ বিষয়। সার্টেনলি এইটা তো মানে মানে কেউ ঘুরতে যাবে, তার ভিসা রিফিউজ করলো, পরবর্তীতে সে যদি সে আবার আবেদন করে, সে যদি মনে করে যে তার সাথে ইনজাস্টিস হয়েছে, তাহলে তার কীরকম টাকা খরচ হতে পারে? এটা ডিপেন্ড করে। অনেক সময় দেখা গেছে ল ফার্মগুলো, অনেক ল ফার্ম আছে যারা ইনক্লুডিং আমাদের ফার্মও অনেক সময় নো উইন নো ফিতে সেবা দিয়ে থাকে। যদি মনে হয় যে খুব মেরিট ভালো, খুবই অন্যায়ভাবে তার ভিসা রিফিউজ হয়েছে, তাহলে আমাদের একটা কনফিডেন্ট থাকে যে মামলা তো আমরা জিতে গেলে হোম অফিস থেকে মামলার খরচ পাবো, পুরোটিই পাবো। সেক্ষেত্রে অনেক ফার্ম নো উইন নো ফি বেসিসে কিন্তু এই চ্যালেঞ্জগুলো করে থাকে আর কি। সেই সুযোগও কিন্তু নেওয়ার সুযোগ আছে। অর্থাৎ যদি কারো রিফিউজ হয়ে যায়, এখানে হতাশার কিছু নাই। মানে পরামর্শ হচ্ছে যে কেন রিফিউজ হয়েছে সেগুলো সুন্দর মতো দেখা, অ্যাড্রেস করা, এবং অ্যাড্রেস করে যদি সাপোর্টিং ডকুমেন্ট দিয়ে পরবর্তী অ্যাপ্লিকেশন করতে পারে। যদি মনে হয় যে না, একজন আইনজীবীর পরামর্শ নেওয়া দরকার, সেটাও তারা নিতে পারে। এই ব্যাপারে যথেষ্ট সুযোগ সুবিধা রয়েছে আর কি। ইউরোপে আমাদের প্রচুর অবৈধ অভিবাসী রয়েছে যারা আসলে কাগজপত্র পায়নি, এবং আপনি যে দেশে কাজ করেন, যুক্তরাজ্যে যে দেশে থাকেন, সেখানেও প্রচুর অবৈধ অভিবাসী রয়েছে, এবং যুক্তরাজ্যে এখন বৈধ হওয়া অনেকটাই কঠিন, পাসপোর্ট পাওয়া অনেকটাই কঠিন আমরা যতটুকু জানি। আসলে এদের ভবিষ্যৎ কি? আর এই যে অবৈধ ইমিগ্রেন্ট, মানে যেভাবে হোক সমুদ্র পাড়ি দিয়ে নানা পথে বিভিন্ন দেশে যাচ্ছে, এইটা দেশের ইমেজকে কতটা ক্ষুণ্ণ করছে, এবং এই যে আমরা যে বাংলাদেশের পাসপোর্টে ভিসা রিফিউজাল রেট বেশি, এটা অন্যতম বড় কারণ কিনা? জি, ধন্যবাদ। এটা দেখেন, বাংলাদেশের বলি বা অন্যান্য ন্যাশনালদের কথাই বলি, ইন্টারন্যাশনালি নানা দেশের মানুষই কিন্তু এইভাবে অবৈধভাবে সমুদ্র পাড়ি দিয়ে আমরা দেখেছি যে ইউরোপের বিভিন্ন দেশে যায়। কিন্তু একজন মানুষ যদি বিদেশে এইভাবে গেলেই যে উনি সফল হবে, বিষয়টা এরকম না। কেউ যদি চায় যে উনি স্কিল হবেন, ভালো কাজ জানেন, উনি আইটির কাজ জানেন, বা ভালো যে শর্টেজ অকুপেশনগুলো রয়েছে যেমন কার্পেন্টার, ব্রিকলেয়ার, রুফার, এদেরকে কিন্তু স্পন্সর করেও কিন্তু বিভিন্ন এমপ্লয়াররা নিয়ে থাকে। অর্থাৎ এইভাবেও কিন্তু তারা কিন্তু বৈধভাবেই রিস্ক ফ্রি ওনারা কিন্তু ইউরোপে বা অন্যান্য দেশে কিন্তু যেতে পারেন। এই যে ব্যাপারে নজর দেওয়া উচিত। অর্থাৎ আমি আজকের অনুষ্ঠান থেকে যেটা দর্শকদের বলতে চাই যে এই যে অবৈধভাবে যারা যায় তাদেরকে আমি নিরুৎসাহিত করতে চাই। ওনারা যদি চান তাহলে যথাযথ স্কিল অর্জন করে, যোগ্যতা অর্জন করে ওনারা বৈধভাবেই যেতে পারবেন এবং একটি নিরাপদ ভবিষ্যৎ গড়তে পারবেন। আর ইংল্যান্ডে যারা আছেন, ইংল্যান্ডে বেশিরভাগ মানুষই বিভিন্ন ভিসা নিয়ে যায়, স্টুডেন্ট ভিসা নিয়ে যায় অথবা ওয়ার্ক পারমিটে যায়। একটা সময় বিভিন্ন নানা স্ট্রাগলের কারণে হয়তো ভিসা রিনিউ করতে পারে না অথবা ইরেগুলার হয়ে যায়। তাদের ক্ষেত্রে হচ্ছে যে দেখেন, যে কোনো সমস্যার যদি অ্যাহেড প্ল্যান করা যায়, অনেক আগে থেকেই পরিকল্পনা করা যায়, তাহলে কিন্তু অনেক সমস্যার সমাধান করা যায়। সো সেক্ষেত্রে যেটা হয় আর কি, যারা আছেন ইংল্যান্ডে, যারা আছেন তাদের জন্য আমার পরামর্শ হচ্ছে, আপনারা যদি মনে করেন যে আপনারা এই ধরনের সংকটে পড়তে পারেন, তাহলে আমি পরামর্শ দেবো যে আপনারা অ্যাটলিস্ট 1 থেকে 6 মাস আগেই আপনারা নিজেরা প্ল্যান করেন। যদি আপনাদের কোনো তথ্য উৎপাত্ত দরকার হয় অথবা কোনো পরামর্শ দরকার হয়, আপনারা নিকটস্থ আইনজীবীর সাথে, একজন কোয়ালিফাইড বা যিনি ব্যারিস্টার অথবা সলিসিটর ইংল্যান্ডে প্র্যাকটিস করেন, এমন কোনো মানুষের সাথে আপনারা যোগাযোগ করেন, তাহলে হয়তো আপনাদের একটা রোডম্যাপ ওনারা দিতে পারবেন। যদি রোডম্যাপ অনুযায়ী কাজ করে, দেখা গেছে যে বেশিরভাগ মানুষেরই কোনো না কোনোভাবে তারা একটা রুট পেয়ে যায় আর কি। ইউরোপে যারা দীর্ঘদিন ধরে অবৈধভাবে আছে, দেশেও আসতে পারছে না, তাদের বৈধ কোনো কাগজও নেই, এবং ওখানে খুব ভালো কোনো কাজও তারা করছে না, এদের বিষয়ে আপনি কি বলবেন? দেখেন, ইউরোপে যারা আছেন, ইউরোপের নানা দেশে ধরেন মানে আদার দেন ইউকে, তাদের জন্য ধরেন পরামর্শ হচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে বিভিন্ন সময় যে স্কিম ঘোষণা করে, আপনার ইতালিতে অনেক সময় যে বলে যে কাগজ ডিক্লেয়ার করছে, বা তারা যখন বৈধতা দেয় সাধারণ ক্ষমা ঘোষণা করে, এই সুযোগগুলো তারা নিতে পারে এবং সেক্ষেত্রে তারা আগে থেকেই যেন একটু সচেতন থাকে। আবার ফ্রান্সে যারা আছে অবৈধ, কিছু নিয়মকানুন আছে কীভাবে ইরেগুলার থেকে আবার রেগুলার হওয়া যায়, রেগুলারাইজ হওয়া যায়, নানাবিধ নিয়মকানুন রয়েছে। এক এক দেশের হচ্ছে এক এক ধরনের নিয়ম।
যেমন পর্তুগালে ছিল আগে, এখন সেফ এন্ট্রি ছিল। সেই মানে বৈধভাবে আসছে নাকি অবৈধভাবে আসছে, তখন তাদের ট্যাক্স দিতে হইতো, ট্যাক্স দিয়ে কাগজপত্র তাকে ইন্টারভিউর জন্য কল করতো। ওইভাবে তারা একটা প্রসেস ছিল যে তারা ইলিগ্যাল মাইগ্রেন্টদেরকে একটা রেগুলারাইজ করার প্রসেস ছিল। তো এইগুলো একটু খোঁজ খবর রাখা এবং এই কাগজগুলো যদি তারা ঠিকঠাক মতো দিতে পারে তাহলে হয়তো প্রসেস আছে বা ওয়ে আছে, তারা যেন মানে রেগুলারাইজ হইতে পারে আর কি। তবে আমি মোটা দাগে অবৈধভাবে যাওয়াটাকে সম্পূর্ণ নিরুৎসাহিত করতে চাই। কিন্তু এটি তো বন্ধ হচ্ছে না। আপনি যদি দেখেন সাম্প্রতিক সময়ে যদি দেখেন, আপনার আমেরিকা থেকে অবৈধভাবে যারা গিয়েছিল তাদেরকে ব্যাক পাঠিয়েছে। প্রায় আপনি দেখবেন যে মালয়েশিয়া থেকে আমাদের ইমিগ্রেশন থেকে ব্যাক পাঠানো হয়। অনেক সময় সেখানে দেখা যায় যে রিয়েল ট্যুরিস্ট সেও এদের কারণে ভিক্টিমাইজ হচ্ছে। এই ইউরোপ থেকেও এরকম ব্যাক পাঠানো হয়। লিবিয়াতে তো একদম সচরাচর আমরা দেখছি, যার ফলশ্রুতিতে দেখা যাচ্ছে মিশর, লিবিয়া, মানে এই দেশগুলোতেও বাংলাদেশিদের যারা প্রকৃত কাজে যেতে চায় অথবা মিশরে ঘুরতে যেতে চায় তাদের জন্য অনেক কঠিন হয়ে গিয়েছে। আপনি কি মনে করেন যে এখানে আমাদের সরকারেরও দায় আছে যে কিভাবে তারা ইমিগ্রেশন পার হয়? দেখেন, এইটা একটা লম্বা চূড়া প্রশ্ন। উত্তর যদি আমি দিতে চাই এইভাবে, সেটা হচ্ছে একজন মানুষ যদি প্র্যাকটিক্যালি আমরা চিন্তা করি, একজন সাধারণ মানুষ কখন দেশের বাইরে যেতে চায়, যে দেশে কোনো কিছু করতে পারতেছে না, তখন যে ঠিক আছে আমি বিদেশ চলে যাই। এক্সেপশনাল আছে যে ধরেন আমি ইংল্যান্ডে ব্যারিস্টারেট ল করতে গেছি, তো এটা আমাকে যেতেই হবে। বা কেউ পিএইচডি করতে গেছে অথবা ডক্টরের উপরে মেডিসিনের উপরে ডিগ্রি করতে গেছে, তাদের যেতেই হবে, সেটা তো আলাদা। কিন্তু এমনি যারা কর্মসংস্থানের উদ্দেশ্যে যায়, স্পেশালি বিভিন্ন মিডিয়া, দালাল অথবা অবৈধ পন্থায় অথবা ইরেগুলার ওয়েতে তারা যায়, কেন যায়? তাদের একটাই লক্ষ্য, জীবিকার উদ্দেশ্যে, যে ফাইন্যান্সিয়ালি একটু ভালো থাকা, পরিবারকে ভালো রাখা, নিজে একটু ভালো থাকা, এই উদ্দেশ্যেই যায়। তো সেক্ষেত্রে সরকার যদি চেষ্টা করে তাহলে দক্ষ বা মানব সম্পদই, দক্ষ মানসিক শ্রমশক্তি কিন্তু তারা এক্সপোর্ট করতে পারে বিভিন্ন দেশে। সুযোগ আছে, জাপানে সুযোগ রয়েছে, কানাডাতে রয়েছে, বিভিন্ন দেশে কিন্তু আপনার লো স্কিল মাইগ্রেন্ট দরকার। আপনি যদি বিভিন্ন দেশে যান, দেখা গেছে তাদের যে ফার্মগুলো রয়েছে, আপনার যাদের যে আরও যে ইন্ডাস্ট্রিগুলো রয়েছে, সেখানে কিন্তু ইমিগ্রেন্ট ওয়ার্কার দরকার এবং তারা ইমিগ্রেন্ট ছাড়া চলতে পারে না। সেটা হচ্ছে সরকারের একটা পলিসির ব্যাপার। সরকার যদি মনে করে যে যারা বিদেশে যেতে ইচ্ছুক তাদেরকে যদি একটা ইনসেন্টিভ দেয়, তাদেরকে যদি কোনো ট্রেনিং দিয়ে দেয়, যে সে গিয়ে ধরেন আপনার টাইলসের কাজ করলো অথবা বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করলো, বিল্ডারের কাজ করলো, প্লাম্বিংয়ের কাজ করলো, এগুলো কিন্তু হিউজ ডিমান্ড রয়েছে। মানে এতটা বাংলাদেশে যেমন সহজেই এইসব কাজের জন্য সাপোর্ট পাওয়া যায়, বিদেশে কিন্তু এত সহজেই এই সাপোর্ট পাওয়া যায় না, এবং তারা খুব এক্সপেন্সিভ অনেক চার্জ করে। এবং এই ফিল্ডগুলোতে কিন্তু বাংলাদেশ থেকে অনেক দক্ষ জনশক্তি বিদেশে পাঠানোর সুযোগ আছে। এটা সরকারকেই উদ্যোগ নিতে হবে। সরকার যদি এই ধরনের কেউ যদি বৈধভাবে পয়সা ছাড়া লাইফ রিস্ক ফ্রি বিদেশে যেতে পারে, তাহলে তো আপনার যারা অবৈধভাবে যায় তারা তো আর যাবে না। এখন একজন মানুষকে যদি আপনি একটা বেটার অল্টারনেটিভ দিতে পারেন, তাহলে তো সেই লাইফ রিস্ক কেন নেবে? মানুষ কিন্তু নিচ্ছে একান্তই বাধ্য হয়ে, না পেরে। সুতরাং সরকারে যারা আছেন, যারা পলিসি মেক করছেন, তাদেরকে অবশ্যই দেশের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে, জনগণের স্বার্থে একটা বেটার অল্টারনেটিভ দেওয়া দরকার। বেটার অল্টারনেটিভ না দিলে আমরা যতই কথা বলি, এই অবৈধ অভিবাসন বন্ধ হবে না। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা ইউরোপের ভিসা সংক্রান্ত নানা বিষয় নিয়ে কথা বলছিলাম ইমিগ্রেন্ট লয়ার ব্যারিস্টার মোহাম্মদ সৈয়দ বাকির সঙ্গে।